2025-এর জন্য কি আমি প্রস্তুত ছিলাম? হ্যাঁ, আমি প্রস্তুত ছিলাম। আমি জানতাম অনেক কষ্ট সহ্য করতে হবে। হয়তো সহ্য করতে পারবো না, কিন্তু মনকে শক্ত করব। জানি অনেক যুদ্ধ করতে হবে, কিন্তু জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর পরিশ্রমটা করব। হয়তো আমি ব্যর্থ হব না, কারণ আমি জানি আমার আল্লাহ আমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করে রেখেছেন। তাই কারো কোনো আঘাতে আমাকে থামানো যাবে না। আমি আমার স্বপ্ন পূরণের জন্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। আসসালামু আলাইকুম। ম্যাজিক্যাল ফুডি অ্যান্ড ব্লগ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গিয়েছে, যদিও সবার মুখেই শুনছি যে এই বছরটা খুব দ্রুতই শেষ হয়ে গিয়েছে। সবারটা জানি না, তবে আমার খুব দ্রুত শেষ হয়ে গিয়েছে। 23 থেকে কিভাবে 24 শেষ হয়ে 25-এ চলে আসলাম, সেটা আসলে এখন টের পাচ্ছি। তো জানি না সামনের বছরগুলো কিভাবে কাটবে, এরকম দ্রুতই যাবে কি না, কারণ এখন প্রতিটা দিন অনেক বড় মনে হচ্ছে। সো প্রথম থেকেই দেখলেন অনেক রান্নাবান্না, আসলে 1 মাস ধরে আপনারা যারা আমাকে দেখেন, পেজটা মাঝে মাঝে ঘুরেন, রান্নাবান্না করছিলাম। কারণ যখন আপনার অনেক প্রিয় মানুষ অনেক দূরে চলে যাবে, তখন আপনি চাইবেন যে তার প্রিয় খাবারগুলো, তার সব প্রিয় জিনিসগুলো তাকে দিতে, তার সামনে এনে হাজির করতে। যদিও আমরা আসলে চাইলেও সব কিছু পারি না। সো এই তো আমিও প্রতিদিনই সকাল, দুপুর, রাত, সন্ধ্যা প্রিয় খাবারগুলোই তৈরি করছি আমার বাচ্চাটার জন্য। তো ওই তো ও তো আমার হাতের এরকম গরম গরম পরোটা ছাড়া মনে হয় নাস্তার কল্পনাও করতে পারে না। জানি না পরে কি হবে, পরে কি খাবে। সো আমি সবসময় ওর জন্য ওর পছন্দের খাবারগুলোই রান্না করছি। তো ওর পছন্দ হচ্ছে হাঁসের ডিম। শীতের সময় হাঁসের ডিম ভুনা। সো এগুলো কদিন ধরে আমি ওর জন্য রান্না করছি, ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম যতটুকু পারি। যদিও কাজ করতে একেবারেই ইচ্ছে করছে না, মনে হয় যে হাত পা থেমে গিয়েছে, হাত পা চলছে না, এরকম মনে হয়। তারপরেও স্ট্রং করে নিজেকে চেষ্টা করছি, যেহেতু থেমে গেলে তো চলবে না। জীবন মানেই হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, সব কিছু ফেস করে জীবনকে এগিয়ে নেওয়া, নিজেদের স্বপ্ন পূরণ করা। তো এই তো সকালে নাস্তা হচ্ছে পরোটা, তারপর হচ্ছে নতুন আলু ভাজি, আর হচ্ছে ডিম ভুনা, আর আমার ছেলের পছন্দের সুজির হালুয়া। এটা খুবই পছন্দ, তো এটাও বানালাম। যদিও সকাল থেকেই কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না। প্রত্যেকটা মুহূর্তে এতটাই কষ্ট হচ্ছিল, আসলে এটা বলে বোঝানো যাবে না। তো যাওয়ার আগে হচ্ছে তেমন একটা বেশি হালকা খাবার দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে ও সুস্থ থাকে। তো এই চিকেনটা ওর পছন্দ, তাই ওর জন্য প্রথমে চিকেন ভুনা করছি। আর হচ্ছে ওর পছন্দের চিংড়ি মাছ আনিয়েছিলাম, তো ভাবলাম ফ্রিজে রাখলে পরে তো আমি খেতেও পারবো না, যেহেতু এটা আমার ছেলের পছন্দের খাবার। ওকে ফ্রাই করে জাস্ট একটু তেলে হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে ওকে ফ্রাই করে দিব, যাতে যতটুকু পারে খেয়ে যেতে পারে। সেই তো সিম্পলভাবে রান্নাবান্না করলাম, আর প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছিল সময় শেষ হয়ে যাচ্ছে, ভালো লাগছিল না। এর মধ্যেও অনেক কাজ ছিল, আর কাজ করতে করতে এত দ্রুত সময় যাচ্ছিল ব্যাগ গুছাতে। লাস্ট টাইমেও 1 মাস 2 মাস ধরে আমরা ব্যাগ গুছাচ্ছিলাম, বাট লাস্ট টাইমে এসেও মনে হচ্ছিল যে শেষ হয়নি, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, লাস্টের দিকে ব্যাগগুলো র্যাপিং করা হয়েছে, ওয়েট দেওয়া হয়েছে। দেন হচ্ছে দুপুরের খাবার খাচ্ছিলাম, তো ওকে দিচ্ছিলাম, বলছিলাম নাও। ও খেতে চাচ্ছিল না, হয়তো ওরও ভিতরে খারাপ লাগছে। আমরা আসলে যেভাবে প্রকাশ করি, বাচ্চারা তো ওইভাবে প্রকাশ করতে পারে না কষ্টগুলো। তো আগের দিন ওর পছন্দের দই আর মিষ্টি এভাবে খেতে খুবই পছন্দ করে।
সো ওগুলো আনিয়েছিলাম ওকে। আসলে এমন একটা সিচুয়েশন যে বেশি খাওয়ানো যাচ্ছিল না। দেন দেখতে দেখতে বিদায়ের সময় চলে আসছে। সো রেডি হতে যেয়ে খুবই কষ্ট হচ্ছিল, মানে ওই সিচুয়েশনগুলো আসলে মনে পড়লেও কষ্ট লাগে। যেমন ভয়েস ওভার দেওয়ার সময় এখন আমি কথা বলতে পারছি না। তো আমরা অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম, এমন না যে হঠাৎ করে সব কিছু হয়ে গেছে। আমাদের ইচ্ছে, আমাদের চাওয়া আল্লাহর কাছে, যেটা আল্লাহ কবুল করেছেন। তারপরেও মনে হয় যে আমরা কতটা নাশুকরি যে আল্লাহর কাছে চাওয়ার পরে যখন কবুল হয় তারপরেও আমরা কান্নাকাটি করি। হঠাৎ মনে আসে যে যদি এরকম না হতো। তো যেটা আসলে আমাদের সবার ইচ্ছে, দোয়া আল্লাহ কবুল করেছেন। তো আমরা সবাই বের হয়ে গেলাম বাসা থেকে। তো এই সিচুয়েশনগুলো মনে হচ্ছিল যে না যাই, থেমে যাক সময়গুলো। তো এত কষ্ট আসলে বলে বোঝানো যাবে না। মানে ছোট থেকে যে বাচ্চাগুলো একদম বাবা মার সাথে অ্যাটাচ থাকে না, যে বাবা মা ছাড়া কোথাও যায় না, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেয় না, সেই বাচ্চাগুলো যখন দূরে চলে যায় তখন যে কতটুকু কষ্ট হয় সেটা আসলে সেই বাবা মারাই বুঝবে। যে ছেলে কখনোই কোনো ফ্রেন্ডদের সাথে বাইরে ট্যুরে যায়নি এই পর্যন্ত, ইন্টার পড়া পর্যন্ত, কোথাও খেতে ইচ্ছে করলেও না আমাকে বলতো যে চলো এই রেস্টুরেন্টে যাব, তারপরে হয়তো প্ল্যান করে আমরা যেতাম। তো সেই ছেলে এখন একেবারেই ঠোস করে এত দূরে চলে যাচ্ছে, যেটা আসলে এই যখন যাচ্ছিল তখন আমি অতটা বুঝতে পারিনি। তো এই তো দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম আমরা। গাড়িতেও মনে হচ্ছে আজকে যেদিন যাচ্ছিলাম এত দ্রুত চলে এসেছি, অন্যদিন এয়ারপোর্টে আসতে অনেক বেশি সময় লাগতো, বাট আজ যেদিন গিয়েছি সেদিন খুবই তাড়াতাড়ি চলে আসছি। তো কত দিক দিয়ে গিয়েছি ওর এই কাজের জন্য, তো অপেক্ষায় ছিলাম কবে এয়ারপোর্টে আসবে। তো আজকে সেই সময়টা যখন চলে আসছে তখন মনে হয় দুনিয়ার কান্না, দুনিয়ার কষ্ট বুকের মধ্যে জড়ো হয়ে গেছে। তো কলিজা ছিঁড়ে যাচ্ছিল যে অবশ্যই বেঁচে থাকলে হয়তো ছেলেকে ধরতে পারবো, ছেলের সাথে কথা বলতে পারবো। আসলে আমার ছেলেটা আমার সব কিছু ছিল। মানুষ বলে মেয়ে হলে নাকি মায়েদের কষ্ট কম হয়, বাট আমার ছেলেটা আমার ফ্রেন্ড, আমার গল্প করার সাথী। আমরা মা দুই ছেলে বসে সব সময় রাতে ঘুমানোর আগে 1-1.5 ঘন্টা আড্ডা দিতাম, হাসি ঠাট্টা মজা। জানি না ও ছাড়া আর প্রাণ খুলে হাসতে পারবো কিনা, কারণ ছোট ছেলেটা তো অনেক ছোট, অত কিছু বুঝে না। আর আমার বড় ছেলেটা খুবই হাসি খুশি ছিল, ফ্রেন্ডলি। আমরা প্রতিদিনই আড্ডা দিতাম। ওর বাবা শুয়ে থাকতো, কিছু বলতো না। যখন আমরা অনেক দেরিতে আসতাম আমি রুমে, বলতো যে তোমরা হাসি ঠাট্টা করছো, আড্ডা দিচ্ছ, এর জন্য তোমাদেরকে আর ডাকি নাই। তো এই সময়গুলো হয়তো আর আসবে না জানি। আর সন্তানকে চাইলেও আসলে কখনো বেঁধে রাখা যায় না, একটা সময় তাকে তার জীবন গড়ার জন্য ছেড়ে দিতেই হবে, এটাই বাস্তবতা, যতই কষ্ট হোক না কেন। তো ও ঢুকছিল আর বারবার শুধু পিছনের দিকে তাকাচ্ছিল। আমার ইচ্ছে হচ্ছিল আমি যেন ওকে টেনে ধরে রাখি, বাট যেতে তো দিতেই হবে। তো আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ইচ্ছা কবুল করেছেন। সবসময় আল্লাহকে বলেছে আল্লাহ তুমি যা ভালো হয় সেটাই করো আমাদের জন্য, এই মোনাজাতই করেছি। এবং যা হচ্ছে যা হবে তা অবশ্যই আল্লাহর ইচ্ছায় হচ্ছে, আল্লাহর ইচ্ছায় হবে, এবং আল্লাহ উত্তম ফয়সালা করবেন এবং করেছেন। কারণ সবাই বলছে যে খুব ভালো ডিসিশন, খুব ভালো হয়েছে। তো আমারও আল্লাহর উপর ভরসা আছে, ইনশাল্লাহ আল্লাহ যা করবেন করছেন, অবশ্যই ভালোর জন্য করছেন। তো চলে যাওয়ার পরে তো এয়ারপোর্ট থেকে আসতে ইচ্ছে করছিল না ও। তারপরেও ইমিগ্রেশনে লাগেজ দেওয়ার পরে আবার এসেছে, ইমিগ্রেশনের আগে আমাদের সাথে একটু দেখা করে গিয়েছে। দেন আমরা বাসায় চলে আসছি।
বাসায় এসে আসলে বুঝাতে পারবো না, ঘরে ঢুকে এয়ারপোর্টেও এত খারাপ লাগেনি যে ঘরটা আমার পুরো খালি হয়ে গেছে। আমি তো ওর রুমেই যেতে পারছিলাম না, আমি ঘরেই থাকতে পারছিলাম না। আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলেও তো মানে যখন থেকে ও 4-5 বছর বয়স হতো ওর ভাইয়ের সাথেই ঘুমাতো, ওদের একসাথে টিভি দেখা, একসাথে গেম, ক্রিকেট ম্যাচ, সারাক্ষণ একসাথেই দুজন। মানে আমার বড় ছেলের আর কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, মানে কলেজের বাইরে যে বাসা থেকে বের হয়ে আড্ডা দেওয়া এরকম কিছুই না। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে পৌঁছে গেছে। ও হচ্ছে টরন্টো এয়ারপোর্ট থেকে আমাদেরকে ভিডিও কল দিয়েছিল, সেখান থেকে আবার ওর 7 ঘন্টার ট্রানজিট ছিল, সেখান থেকে হচ্ছে ও সাসকাচুয়ানে এসেছে। দেন এসে 2 দিন তেমন একটা রান্নাবান্না করেনি, পরিচিত যারা ছিল তারা খাবার দিয়েছে, ঠিকমতো খায়ও নি, সেগুলোই গরম গরম করে খেয়েছে। একবেলা খেলে আরেকবেলা খায়নি, ঘুমিয়েছে। তো তারপরে হচ্ছে বাজারে মানে ওরা শপিংয়ে গেল, পাতিল, রাইস কুকার, যা যা ইনিশিয়ালি দরকার সব কিছু কিনে আনলো। দেন হচ্ছে ভিডিও কলে আমার সাথে কথা বলে রান্নাও করলো, চিকেন রান্না করেছে, ডিম দিল 2টা, তারপর রাইস কুকারে ভাত রান্না করলো। আর হচ্ছে ওর রুম টুরটাও দেখাচ্ছিল, যেহেতু আমি আসলে বেশিক্ষণ কথা বলি, ওর সবই দেখা হয় কথা বলার সময়, বাট ওর বাবা তো ওইভাবে ফ্রি টাইম পায় না, তো একটু ঘুরে ঘুরে ওর বাসা সব কিছু দেখাচ্ছিল ওর বাবাকে। তো চিকেনটা ও আসলে পেঁয়াজ কেটে সুন্দর মতো রান্না করেছে, যদিও আমি কিছু মশলা ওকে দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে রান্না করেছে। ড্রাই যে মশলা, আদা আমি শুকিয়ে পাউডার করে দিয়েছি, রসুন পাউডার করে দিয়েছি, এবং যত ধরনের মশলা আছে স্পেশাল 12-13 রকম, সেগুলো সব কিছু পাউডার করে দিয়েছি, যাতে অল্প অল্প করে মাংসটা রান্না করলেও বাসার টেস্টটা পাবে, মজাও লাগবে। তো এই তো 2-1 দিন দেখিয়ে দিলে পেরে যাবে। এবং আজকেও তো পেঁয়াজ কেটে নিজেই রান্না করেছে। আর ওর সাথে যদি একজন রুমমেট ছিল, তো যেহেতু আমি ভিডিও কলে কথা বলে বলছিলাম, তো একাই রান্না করেছে। আর এই তো রুম দেখাচ্ছিল, রুমের ফ্যানের সাথে লাইট, তো ওর বাবাকে দেখাচ্ছিল। আর এই তো রাইস কুকারটা নিচে রেখেছে, যেহেতু কিচেনটা একটু ছোট, কিচেনে ফ্রিজ আগে থেকেই ছিল, এখানে ফ্রিজ, তারপর হচ্ছে গ্যাস বার্নার চুলা, ইলেকট্রিক চুলা, যেটাই হোক না কেন ওটা সব অ্যাটাচ থাকে। তো এখনও সব কিছু গুছিয়ে ওঠেনি। এটা হচ্ছে একটা ক্যাবিনেটের মতো, এখানে লাগেজ রাখতে পারবে, আর যদি হ্যাঙ্গার কিনে কাপড় হ্যাং করতে পারবে। তো এখনও লাগেজ থেকে সব কিছু বের করেনি, জাস্ট 1-2টা কাপড় বের করেছে। আর ম্যাট্রিক্স অর্ডার দিয়েছে, সেটাও আসতে 4-5 দিন লাগবে। তো ও কিছুই করছিল না, ওকে বলে বলে ফোন করে করে মানে অনেক বকাবকি করার পরেও হচ্ছে ও অর্ডার দিয়েছে। তো এই তো ও ফ্রিজ দেখাচ্ছিল, আর হচ্ছে তো ডিপে জাস্ট একটা চিকেনের প্যাকেট ছিল। আসলে স্টুডেন্ট ওখানে সবাই চিকেন আর ডিম এটাই প্রেফার করে, মাছ টাছ সবই পাওয়া যায়, হয়তো আস্তে ধীরে একটু সেটেল হলে খেতে পারবে, এখনও রান্নাবান্না তো ওইভাবে সেটেল হয়নি। তারপরে তো কিছু প্লেট বাটি এগুলোও কিনে এনেছে, মগ সিরামিকের, সেগুলো দেখাচ্ছিল। তো তারপরে অনেক জিনিসও কেনা হয় না, বাসার মতো তো আর সব কিছু থাকে না। তো ওর মানে ড্রাই কোনো খাবার ছিল না। দেন হচ্ছে আমি আর ওর বাবা অনেক বলে তারপর হচ্ছে ভিডিও কলেই অনলাইনে অর্ডার দিয়েছি, এবং আমরা কলে থাকতে থাকতে এগুলো চলে আসছে। তো যেই খাবারগুলো পছন্দ সেটা তো আমি জানি, আমি ওকে বলেও দিয়েছিলাম যে এগুলো এনে রাখবা, বাট ওই যে খালি বলছিল যে ভাত খাই, ক্ষুধা লাগে না, খাবো না। ওরও অনেক খারাপ লাগছিল, 2 দিন পরে কান্নাও করছিল। তো আমি হচ্ছে বলে ব্রেড, জ্যাম এগুলো হচ্ছে ওর খুবই পছন্দ, বাসায় থাকলে ফ্রিজে থেকে নিয়ে ঠান্ডা ব্রেড, তারপর হচ্ছে জ্যাম অথবা কেচাপ দিয়ে খেত। তো আমি ওকে বলে এগুলো হচ্ছে আনালাম, যে এগুলো নিয়ে আসো, যখন রান্না করতে ইচ্ছে করবে না তখন তো খেতে পারবা, ভালো লাগবে না তখন খেতে পারবা, রাতে যখন ঘুম আসবে না, ক্ষুধা লাগবে। তো অনেক বলার পরে হচ্ছে এগুলো কিছু নিয়ে আসলো, তখন আবার একটু ড্রিঙ্কস, জুস, অনেক বলেছিলাম ফ্রুট কিনতে, বাট বাসায়ও তেমন ফল খেত না, কমলা এগুলো সব জোর করে খাওয়াতাম দেশে থাকতে, তো এখন তো ওখানে দূরে, এখন তো আর জোর করে খাওয়াতে পারবো না।
তাই হচ্ছে ও জুস অর্ডার করলো। তো এই তো পরদিন আবার হচ্ছে ওরা বের হয়েছে একটু ঘোরাঘুরির জন্য, কারণ এখনও তো ভার্সিটির ওর ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে। তো এই কয়দিন হচ্ছে ফ্রি টাইম, আর যেহেতু ওখানে হচ্ছে এখন ক্রিসমাস, এখন সবই বন্ধ, মানে মল ছাড়া সবই বন্ধ। তো ইনিশিয়াল যে কাজগুলো, সিম, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন কার্ড, হেলথ ইন্স্যুরেন্স, এগুলো সবই করে ফেলেছে সেকেন্ড ডে। তো সেদিন অনেক তুষার ঝড় ছিল, ওর মধ্যেই বের হয়েছে। দেন হচ্ছে ওর কিছু পরিচিত বড় ভাই, আসলে আল্লাহ মিলিয়ে দেয়, যেখানে আমাদের কেউই পরিচিত ছিল না, বাট যাওয়ার আগে যে কোনোভাবে আল্লাহর রহমত ছাড়া আসলে পসিবল না, পরিচয় হয়েছে। সে হচ্ছে এয়ারপোর্ট থেকে ওকে পিক করেছে। সেও বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে গিয়েছে, এখন ওখানে একটা জব করছে, ফ্যামিলি নিয়ে আছে। তো সে অনেক হেল্প করেছে, ওদের বাসা খুঁজে দিয়েছে, বাসা কনফার্ম করে দিয়েছে, দেন এয়ারপোর্ট থেকে পিক করেছে, খাবার এনে দিয়েছে বাসা থেকে। তো আসলে আল্লাহর রহমত ছাড়া এগুলো সম্ভব না, আল্লাহ মিলিয়ে দিয়েছে। তারপর হচ্ছে পরদিন ওদেরকে নিয়ে আবার কফিও খাইয়ে এনেছে, ওদের কিভাবে কি করলে ভালো হবে, কিভাবে কোন প্রসেসে আগাতে হবে, পড়াশোনার পাশাপাশি কিভাবে জব পাবে, এগুলো নিয়ে ওদের নিয়ে সাজেস্ট করেছে। তো ছেলেটা খুবই ভালো, ওদের ছেলেটার সাথে কথাও হয়েছে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, এরকম আসলে মানুষ মিলিয়ে দেওয়ার জন্য। আল্লাহই ব্যবস্থা করে দেয়। আসলে আমরা অনেক কিছুই ভাবি যে কিভাবে কি হবে, বাট কখন যে আল্লাহ আপনার জন্য কাকে পাঠিয়ে দিবে সাহায্য করার জন্য, সেটা আপনি আগে চিন্তাও করতে পারবেন না, যেটা আমরাও পারিনি। আমাদের এই প্রসেসিংয়ের মধ্যে মানে প্রথম এমন একটা অবস্থা ছিল যে আমরা আসলে কেউই ছিল না এরকম অনেক কিছুর জন্য, হেল্পিংয়ের জন্য, অনেক কিছু বোঝার জন্য। বাট কিভাবে যে আল্লাহ থেকে জোগাড় করে দিয়েছেন এরকম কয়েকজন মানুষকে, মন থেকে তাদের জন্য সব সময় দোয়া, আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন। প্রথমে হয়তো আমাদের কাছে মনে হবে যে কিভাবে সম্ভব, কোনো কিছুই সম্ভব না, কোনো কিছুই আমরা বুঝি না, পারি না। বাট জীবনে আসলে কোনো সমস্যা আসলে ভেঙে পড়বেন না, ভয় পাবেন, আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। দেখবেন আল্লাহ আপনাকে একটা সময় হেল্প করবেই, এবং আপনি ভালো কোনো কিছু করতে গেলে আপনাকে আল্লাহ একা ছাড়বেন না। এখানে কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে হেল্প করবেন, আপনাকে আল্লাহ সাহস দিবেন, এবং আপনার ইচ্ছে অবশ্যই কবুল করবেন। তো ইনশাআল্লাহ কেউ আমার ক্ষতি করতে পারবে না, আর পারেও নাই, যতবারই চেষ্টা করেছে। আল্লাহ আমার কাছে আছে, আমার সাথে আছে, এবং আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আর কিছুই চাই না। তো আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ আমার ছেলেকে দেখে রাখবেন ইনশাআল্লাহ, ওর জন্য সব কিছু উত্তম করবেন, উত্তম সঙ্গী, উত্তম সব কিছুই করবেন, এবং এতদিন করেও এসেছেন আমাদের জন্য, আমার সন্তানদের জন্য। তো আল্লাহর শুকরিয়া আদায় কীভাবে করব নিজেও মাঝে মাঝে বুঝি না। তো এখন আসলে ছেলে সেটেল হওয়ার পরে ওর সাথে সারাক্ষণই কথা হয়, ভিডিও কলে ওকে দেখি, ও রান্না বান্না সাজেস্ট করি, কিভাবে রান্না করবে, কি কিনবে, শপিং মলে যেয়ে কী কেনাকাটা করবে, খাওয়া দাওয়া কী, ও জিজ্ঞেস করে। তো অনেক কিছুই কিনতে চায় না। তারপর হচ্ছে ওর বুট কেনার প্রয়োজন ছিল, যদিও দেশ থেকে কিনে দিয়েছি, বাট ওটা ওখানে কাজ করবে না। তো সেটাও বলে দিলাম। ওর বাবা তো ওগুলোর জন্য খুব রাগারাগি করে যে তুমি এটা কিনো না কেন, পরে তো বেশি ঠান্ডা পড়লে সমস্যা হবে। তো বলার পরেও হচ্ছে শপিং মলে গিয়ে বলল যে ঠিক আছে দেখে তোমাদের দেখাবো, তারপরে হচ্ছে কিনবো। তো এই ছিল আমার ছেলে অনেক দূরে চলে যাওয়ার এক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।